শাহাদের ভ্রু কুঁচকে গেল। হাতে থাকা জিনিসটা একটু এদিকে ওদিকে ঘুরিয়ে দেখলো। এটা দিয়ে লেবু চিপে। ভালো কথা, লেবু চিপে, কিন্তু কুহু এটা নিয়ে ঘুরছে কেন? সে কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলো, লেবু চিপার জিনিস আপনি নিয়ে ঘুরছেন কেন? এই প্রশ্নের জবাবে কুহু কি বলবে ভেবে পেল না। আসলেই তো লেবু চিপার জিনিস তো তার নিয়ে ঘোরার কথা না। কেন যে মিথ্যা বলতে গেল? এর চেয়ে সত্যি বলে দিলেই হতো যে এটা সাজগোজের জিনিস। কোনো এক ফাঁকে ব্যাগ থেকে ফোন বের করতে গিয়ে হয়তো গাড়িতে পড়ে গেছে। কুহু আমতা আমতা করে বলল, ব্যাগে ছিল আর কি, মায়ের জন্য কিনেছিলাম, পরে বের করতে মনে নেই। কুহু মনে মনে নিজেকে গালি দিল। একটা মিথ্যা বললে তা যে অনেকগুলো মিথ্যা নিয়ে আসে হাতে নাতে তার প্রমাণ পেল। অন্তত জলিলের মতো বলতেই ইচ্ছে করলো। একটা মিথ্যা বললে সেটা অনেকগুলো মিথ্যা বলে ঢাকার চেষ্টা করলে সেটা মিথ্যাই থেকে যাবে। শাহাদ এই জিনিসটা গাড়িতে পেয়ে যতটা না অবাক হয়েছে তার চেয়েও বেশি অবাক হলো কুহুর কথা শুনে। প্রথম দিন দেখেছে আধ খাওয়া রুটি নিয়ে ঘুরতে, আর আজ জানলো লেবু চিপার জিনিস নিয়েও ঘুরে। আর কি কি নিয়ে ঘুরে এই মেয়ে। সে জিনিসটা গাড়ির সিটে রেখে দিল, বলল, আপাতত আমার কাছে রাখলাম, কাল কাউকে দিয়ে পাঠিয়ে দিব। কেমন? কুহু ব্যস্ত হয়ে বলল, না না, পাঠাতে হবে না, আপনার কাছেই রেখে দিন। আমি লেবু চিপার জিনিস দিয়ে কি করব? খুবই যুক্তিপূর্ণ প্রশ্ন। আসলেই তো লেবু চিপার জিনিস হোক আর সাজগোজের জিনিস হোক, তা রেখে শাহাদ কি করবে? ওর তো কোনো কাজে আসবে না। কুহু নিজের মাথায় একটা চট দিল। সব ভুল ভাল কথা বলছে। শাহাদকে এটা কোন দুঃখে রাখতে বলল সে? কুহু মিনমিন করে বলল, তাহলে পাঠিয়ে দিন। ঠিক আছে। আপনি ক্ষতটা ক্লিন করেছেন? কুহু পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকালো। সেখানে একটা ব্যান্ডেজ লাগানো, বলল, হ্যাঁ করেছি। গুড, এখন তাহলে রাখছে। খট করে কলটা কেটে গেল। কুহু মাত্র গুড নাইট বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু তা আর বলতে পারল না। ফোনটা কান থেকে নামিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, কি ভেবে রসগোল্লা নাম দিলাম, এর তো রসকস কোনোটাই নেই। শাহাদ বাড়ি ফিরল সন্ধ্যা 7টার পর। বাড়িতে ঢুকলো কুহুর আইল্যাশ কালার হাতে নিয়ে। বাড়িতে ঢুকে কুলসুম বেগমের গলা শুনতে পেল। তিনি সোফায় বসে পান চাবাচ্ছেন আর সামনের ফ্লোরে বসে থাকা মালাকে ধমকাচ্ছেন। শাহাদ হাতের জিনিসটা সোফায় রেখে কুলসুম বেগমের পাশে বসলো। জিজ্ঞেস করলো, মেজাজ খারাপ নাকি আমার দাদি জানের? কুলসুম বেগম সামনের মালাকে দেখিয়ে বললেন, দেখছিস না, একটা কাজও করতে পারে না, এতদিন আমার কাছ থেকে কিচ্ছু শিখলো না। শাহাদ মালার দিকে তাকিয়ে দেখলো মালা ফ্লোরে বসে টি টেবিলের উপরে একটা ডালায় চাল নাড়াচাড়া করছে। কুলসুম বেগম রাগী স্বরে বললেন, আর কদিন পর বাড়িতে বিয়ে, এখনো চালগুলো বেছে রাখা হলো না। তোর মা চাচিদের কি কোনো হুঁশ আছে এই বিষয়ে? তারা শাড়ির আঁচল দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। চাল তো কিনে আনা যাবে, ওইসব চাল বাঁচতে হয় না। কুলসুম বেগম নাতির দিকে তাকিয়ে খ্যাক করে উঠলেন, তুইও তো তোর মা চাচিদের মতো হয়েছিস। নতুন বউ এসে বাজারের চাল খাবে? এগুলো আমাদের জমির দান থেকে করা চাল, এরকম চাল বাজারে পাবি? শাহাদ মুস্কি হেসে মাথা নেড়ে জানালো সে পারবে না। কুলসুম বেগম আরও একবার সামনে বসে চাল খুঁটতে থাকা মালাকে তাড়া দিলেন। মালা বেজার মুখে বাঁচতে লাগলো। জয়া বেগম শাশুড়ির জন্য চা নিয়ে এলেন। শব্দ যেন না হয় এমনভাবে টেবিলের উপরে রাখলেন চায়ের কাপ। মুখে বললেন, মা, চা। কুলসুম বেগম ছোট পুত্রবধূর দিকে একবার নজর দিলেন। গোলগাল শ্রীমুখশ্রীতে ঘাম দেখে তার হৃদয় ভরে গেল। বাড়ির বউ রান্নাঘর থেকে নিজের হাতের সবার জন্য রান্না করছে, সবাইকে আদর করে খাওয়াচ্ছে। এটা আল্লাহর রহমত নিয়ে আসে। তার দুই পুত্রবধূর এই গুণ আছে। বাড়িতে এত কাজের লোক থাকার পরও তারা নিজের হাতে সব কিছু সামলায়। পুত্রবধূ থেকে চোখ সরিয়ে বললেন,
এতক্ষণে চা দেওয়ার সময় হলো তোমাদের, দাও হাতে তুলে দাও। টেবিলে রেখেছো কোন বুদ্ধিতে? জয়া বেগম জলদি হাতে চা নিয়ে বিনয়ের সাথে শাশুড়ির হাতে চায়ের কাপটা প্লেট সহ দিলেন। কুলসুম বেগম চা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা দুজন চা আর নাস্তা নিয়ে এখানে এসো, বসো। হালকা নাস্তা করে তারপর রাতের রান্না করো। আপা আর আমি ডাইনিংয়ে নাস্তা করছি মা, আপনি খান। জয়া বেগম এক প্রকার পালিয়ে গেল শাশুড়ির সামনে থেকে। তার শাশুড়ি অনেক ভালো মানুষ, বাড়ির বউদের তিনি আদরে রাখেন, কিন্তু বউদের দায়িত্ব কর্তব্য পালনে ব্যাঘাত ঘটলে তিনি এক চুল ছাড় দেন না। কুলসুম বেগম চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। বেশ ভালো চা বানায় তার ছোট পুত্রবধূ। তাকে চা খাওয়ার সময় দিয়ে সাহাদ জিজ্ঞেস করল, দাদাজান কোথায়? ঘরের ভিতর বই পড়ছে। দাদাজানকে চা দাও নেই? দিয়েছি, খাবে বলে মনে হয় না। আর চায়ে চিনি পড়ে নাকি না? শেষের কথাটা বলার সময় মালার দিকে একবার তাকালো কুলসুম বেগম। মালা চোরের মতো কাচুমাচু মুখে এদিকে ওদিকে তাকালো। সাহাদ বুঝতে পারলো তার মিষ্টি প্রিয় দাদা ধরা পড়ে গেছে দাদির হাতে। কুলসুম বেগম মালার দিকে ইশারা করে বলল, এই হচ্ছে তোর দাদাজানকে চিনি দেওয়ার মূল কারিগর। প্রতিবার চিনি দেওয়ার বিনিময়ে 500 টাকা করে নেয়। এই জন্য আজ শাস্তি হিসেবে চাল বাছার কাজ দিয়েছি। মালা নড়ে চড়ে বসলো। আজ দাদাদানের চায়ে চিনি দিতে গিয়ে ধরা পড়ে যাবে তা ভাবেনি। এখন দাদির রোষালয়ে পড়ছে সে। সাহাদ হেসে জিজ্ঞেস করলো, আর দাদাজানকে কি শাস্তি দিলে? তার ভাত খাওয়া বন্ধ, শুধু রুটি খাবে আর সকালে 1 ঘন্টা পার্কে হেঁটে আসবে। সাহাদ হেসে দুপাশে মাথা নাড়ল। আব্দুল গফফার খান যা একবেলা অল্প ভাত খেত, এখন সেটাও বন্ধ করে দিল কুলসুম বেগম। এবার আব্দুল গফফার খানকে 3 বেলায় রুটি খেতে হবে। সাহাদ পাশ থেকে আইল্যাশ কালারটা নিয়ে উঠে নিজের ঘরের দিকে হাঁটা দিল। সিদ্ধান্ত নিল ফ্রেশ হয়ে তার দাদাজানের ঘরে যাবে। নিশ্চয়ই বেচারা বউয়ের চাপে কোণঠাসা হয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এসে রাফার সাথে দেখা। সে নিচে যাচ্ছিল। সাহাদকে ডেকে বলল, ভাইয়া, তোমাকে চাচাজান খুঁজছিল। বাবা এখন কোথায়? স্টাডি রুমে। আচ্ছা। সাহাদ যেতে নিলে রাফার নজর পড়ল সাহাদের হাতের দিকে। জিজ্ঞেস করলো, তোমার হাতে এটা কি? সাহাদ হাতে থাকা জিনিসটার দিকে তাকিয়ে বলল, এটা কুকুর গাড়িতে ফেলে গেছে, লেবু চিপে এটা দিয়ে। লেবু চিপে? হুম। সাহাদ কুকুর কথিত লেবু চিপার জিনিস নিয়ে ঘরে ঢুকলো। রাফা বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে থাকলো সাহাদের যাওয়ার দিকে। সাহাদ ফ্রেশ হয়ে আশফাক খানের স্টাডি রুমের সামনে এলো। দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করলো, বাবা আসবো? ভেতর থেকে ভেসে এলো গুরু গম্ভীর স্বর, এসো। সাহাদ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আশফাক খান সিঙ্গেল সোফায় বসে পেপার পড়ছেন। সামনের টেবিলে চায়ের কাপ রাখা। সোফার ওপর পাশে একটা বড় টেবিল আর আরামদায়ক চেয়ার রাখা। টেবিলের উপর ফাইল আর বই পুস্তক। ঘরে কয়েকটা আলমারি আছে, কয়েকটা বই রাখা আর বাকিগুলো সব ফাইল। রুমটাকে স্টাডির রুম না বলে বরং আশফাক খানের অফিসই বলা যায়। এখানে বসেই উনি সব কাজ সারেন। কাজের প্রয়োজনে বাইরের লোকদের আগমন আছে বলে এই রুমটা বাড়ির এক পাশে রেখেছেন যেন বাড়ির প্রাইভেসি নষ্ট না হয়। সাহাদ পাশের সোফায় বসে পড়ল। আশফাক খান পেপার পড়ছে। সাহাদ তাকে পেপার পড়ার সময় দিল। সে শান্তভাবে বসে রইল। আশফাক খান পেপার পড়া শেষ করে পেপারটা ভাঁজ করে এক পাশে রাখলেন। তারপর সাহাদকে জিজ্ঞেস করলেন, শুনলাম ছেলেদের উপর হামলা হয়েছে। জি বাবা, তবে এতটা চিন্তিত হওয়ার মতো কিছু হয়নি, আমি সামলে নেব। কিভাবে সামলাবে শুনে? সাহাদ একটু চুপ করে থেকে বলল, মারের বদলে মার দেব। এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে না। এমপির লোকজন সাধারণ মানুষের উপর হামলা করেছে, সাথে এমপির ছেলেও আছে। এই ব্যাপারটা খুব চটকদার নিউজ হয়ে যাবে। দলের কারো কোনো সংযোগ থাকবে না এই ঘটনায়। ইভেন মারামারির কারণটাও এমনভাবে সাজানো হয়েছে যে দলের উপর কেউ আঙুল তুলবে না।
আশফাক খান নিজের ছেলের দিকে তাকিয়ে সোফায় হেলান দিলেন। ছেলে রাজনীতি শিখেছে, প্রয়োজনে যে হাত নোংরা করতে হয় তা বুঝতে পারছে। পারিবারিক এই প্রথা আরেক পুরুষ টিকিয়ে রাখতে পারবে এই ছেলে। সাহাত নির্বাকভাবে বসে রইল, কিন্তু মনে মনে কিছুটা নার্ভাস ফিল করছে সে। তার এই কাজ আশফাক খানের মন পূর্ণ হলো কিনা তা নিয়ে সামান্য চিন্তিত হলো। আশফাক খান চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, ঠিক আছে, তাহলে শুধু খেয়াল রেখো বাড়াবাড়ি যেন না হয়। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সীমাবদ্ধ রাখবে। বাবার অনুমোদন পেয়ে সাহাত ভেতরে ভেতরে চিন্তামুক্ত হলো, সম্মতি জানিয়ে মাথা নাড়ালো। এই পুরো ঘটনায় সব কিছু সীমার মাঝেই রাখবে সে। সকাল সকাল খটখট শব্দে ঘুম ভাঙল আনিশার। বিছানায় উঠে বসে শব্দের উৎস খুঁজতে ঘাড় ঘুরিয়ে এদিকে ওদিকে তাকালো। দেখতে পেল টাওয়াল পরা রাহাতকে। সে লাগেজের চেন ধরে টানাটানি করছে। আনিশা প্রশ্ন করলো, কি করছো তুমি? রাহাত আনিশার দিকে তাকে হেসে বলল, আমি তোমার জামা কাপড় গুছিয়ে দিয়েছি লাগেজে, উঠে ফ্রেশ হও তো, ব্রেকফাস্ট করে আমরা রওনা দিব। কোথায় রওনা দিব? আনিশার প্রশ্নে রাহাত মুখ তুলে অবাক হওয়ার ভান ধরে বলল, কোথায় আবার? আমার শ্বশুর বাড়ি, আমার একমাত্র শালার বিয়ে না। আনিশার মন চাইল দত্তদের মতো হুহা করে একটা হাসি দিতে। পুরুষ মানুষ আয়ত্তে আনা তেমন কঠিন কিছু না, শুধু জায়গা মতো টাইট দিতে হয়। আনিশা জিজ্ঞেস করলো, চেন টানাটানি করছো কেন? চেনটা লাগছে না? চেনটা লাগছে না, তোমার অনেক জামা কাপড় নিয়েছি তো তাই। আনিশা উঠে গিয়ে লাগেজের চেন টেনে খুলল। লাগেজ খুলে ভেতরের অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে গেল। তার ইস্ত্রি করা সব জামা কাপড় এক প্রকার দোলা পাকিয়ে রাখা হয়েছে। সবটাই ইস্ত্রি নষ্ট হয়ে গেছে। রাহাত গর্বে বুক ফুলিয়ে বলল, দেখেছো কি সুন্দর করে তোমার লাগেজ গুছিয়ে দিলাম, তোমার কাজ কমিয়ে দিয়েছি। আনিশার মুখ থেকে কোনো কথা বের হলো না। কাজ কমিয়ে দিতে গিয়ে আরো বাড়িয়ে ফেলেছে এই লোক। আবার গর্ব করে বলছে। সে অবিশ্বাসী চোখে জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে রইল। রাহাত গাইগুই করে বলল, এখন তাহলে আমার জামা কাপড় বের করে দাও, এসব পরে কি শালার বিয়েতে যাওয়া যাবে? আনিশা উঠে রাহাত যে পাশের বিছানায় শয় সে পাশের তোশক তুলে কয়েকটা প্যান্ট শার্ট বের করে বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। রাহাত বিস্ময়ে হতবাক হয়ে গেল। নিজের জামা কাপড়ের উপরেই সে টাওয়াল পরে ঘুমিয়েছে। এই জন্যই সকালে সারা ঘর খুঁজেও সে জামা কাপড় পায়নি, কারণ আনিশা রেখেছে তোশকের নিচে। নিজের চেয়ে বুদ্ধিমতী স্ত্রী পেলে পুরুষ মানুষের পদে পদে বিপদ। কুহু বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তার চোখের দৃষ্টি উদাস, যেন দুনিয়ার কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। যেই জিনিসকে সে বেলুন চিপার জিনিস নাম দিয়েছে সেই জিনিস সাহাত নাকি আবার তাকে ফেরত পাঠাবে। কি কাণ্ড! হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আর সেও বা কেমন? এই জিনিস সাহাদের গাড়িতে ফেলতে হলো কেন? কুহুর ঘরের দরজা খোলাই ছিল। জিয়াত মাথা ঢুকিয়ে উকি দিল। কুহুকে এভাবে মরা মানুষের মতো শুয়ে থাকতে দেখে গলা উঁচিয়ে বলল, এই হুকু, তোমার বান্ধবী এসেছে, উঠে নিচে আসো। কুহু তরাক করে বিছানায় উঠে বসলো। বিছানায় থাকা এক কুসুম দিয়ে রাগের চোটে ঢিল দিল জিহাদকে লক্ষ্য করে। জিহাদ সাথে সাথে দরজা থেকে সরে গেল। ফলাফল স্বরূপ কুসুমটা পড়ল ফ্লোরে। জিহাদ পুনরায় দরজায় উকি দিয়ে বলল, সাত ভাইকে যদি এই হুকু নাম আমি না বলেছি তাহলে আমার নাম জিয়াত না। বলেই একটা শয়তানি হাসি দিয়ে দরজা থেকে সরে গেল জিয়াদ। কুহু কিছুক্ষণ বিরক্ত চোখে দরজার দিকে তাকিয়ে রইল, তারপর বিড়বিড় করে বলল, তোর বলতে হবে না, এই কাজ আমি অনেক আগেই সেরে ফেলেছি। টানা 3.5 ঘন্টা জার্নি করে খান বাড়ির গ্যারেজে রাহাতের গাড়ি এসে থামলো। এতদিন পর বাপের বাড়ি আসায় গাড়ি থামতেই দরজা খুলে লাফিয়ে নেমে পড়ল আনিশা। রাহাতও নামলো পাশ থেকে।
সামনে দাঁড়ানো বাড়িটার দিকে তাকিয়ে আনিশার চোখ ছলছল করে উঠল। সে রাহাতকে ফেলেই ছুটে গেল সদর দরজার দিকে। পেছন থেকে রাহাত আসতে যেতে বললেও শুনল না। রাহাত ড্রাইভারকে ব্যাগগুলো নিয়ে আসতে বলে সেও বড় বড় পা ফেলে আনিশার পিছু নিল। আনিশাকে প্রথম দেখতে পেল মালা। সে বাড়ির সদর দরজার সামনে গাছের টবে পানি দিচ্ছিল। আনিশাকে ছুটে আসতে দেখে হাতে থাকা পানির দেওয়া ঝাড়জি ফেলে দিয়ে বাড়ির ভেতরে দৌড় দিল। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ও চাচি আম্মা, ও তাড়ি যান, বড় আপা এসে, সাথে দুলাভাইও আছে। এই কথা বলে পেছন ফিরে দৌড় দিল সদর দরজার দিকে। আনিশা ততক্ষণে সদর দরজা দিকে ঢুকে পড়েছে। মালা আনিশার দিকে ছুটে গেল। ও বড় আফা গো, বলে গিয়ে জড়িয়ে ধরল। আনিশাও জড়িয়ে ধরল মালাকে। তারপর মালাকে ছাড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস? বাকিরা সব কোথায়? মালার গাল বেয়ে নেমে আসা চোখের পানি মুছে বলল, তুমি এতদিন পর আইসো আপা, এইবার আমি তোমারে যাইতে দিতাম না। ভর দুপুরে মালার চিৎকার চেঁচামেচিতে রেজিয়া সুলতানা নেমে এলেন। আনিশাকে দেখে বিস্ময়ে থ হয়ে গেলেন। আনিশা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে। এতদিন পর মেয়েকে দেখে রেজিয়া সুলতানা বিশ্বাস করতে পারলেন না নিজের চোখকে। আনিশা কেঁদে দিল মাকে জড়িয়ে ধরে। ততক্ষণে রাহাতও চলে এসেছে। আনিশাকে বাপের বাড়ি এসে এত আবেগপ্রবল হতে দেখে তার নিজেকে বড্ড অপরাধী মনে হলো। এতদিন মেয়েটা কত বায়না করেছে, রাগ করেছে, অভিমান করেছে, কিন্তু তাও সে বাপের বাড়ি নিয়ে আসতে পারেনি। সে চেষ্টা করেছে কিন্তু সময় সুযোগ হয়নি। নিজের উপর বেশ রাগ হলো রাহাতের। আনিশার কান্না দেখে সে সিদ্ধান্ত নিল এরপর যখনই আনিশা আসতে চাইবে তখনই নিয়ে আসবে। বাকি সব গোল্লায় যাক। তার বউয়ের ইচ্ছা সব কিছুর ঊর্ধ্বে তার কাছে। শুধু সিদ্ধান্তই নিল না, মনে মনে কঠিন প্রতিজ্ঞাও করলো। কিন্তু তখন তার মনে হলো কে জানি মাথায় একটা বাড়ি দিয়েছে, সাথে মাথার ভেতর কে একটা বলল, যে প্রতিজ্ঞা কোসমিন কালেও রাখতে পারবি না তা করছিস কেন, বাটপার কোথাকার। রাহাত মিলিয়ে গেল, বুঝতে পারলো ভুলভাল প্রতিজ্ঞা করে ফেলেছে সে। কন্দনরত আনিশার দিকে তাকিয়ে মিনমিন করে বলল, মাফ করে দাও বউ, তোমার স্বামী একটা বাটপার। বাটপার স্বামীর প্রতিজ্ঞা ধরে বসে থাকতে নেই। পাশ থেকে মালা ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, দুলাভাই বিড়বিড়িয়া কি কন? আনিশার কান্না শুনে কুলসুম বেগম আর জয়াও বের হয়ে আসলো। জয়া বেগম শাশুড়ির পায়ে তেল মালিশ করছিলেন। মালার চিৎকার শুনে তৎক্ষণাৎ শাশুড়ির পায়ের তেল মুছে তাকে নিয়ে বেরিয়ে এলেন। ড্রয়িং রুমে পা দিয়ে আনিশা আর রেজিয়া সুলতানাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থেকে কাঁদতে দেখলেন। আদরের নাতনিকে এতদিন পর দেখে কুলসুম বেগম আবেগী হয়ে গেলেন। জয়ার হাত ধরে আনিশার কাছে এলেন। আনিশা তার দাদিকে দেখে তাকেও জড়িয়ে ধরল। দূরে দাঁড়িয়ে থাকা রাহাত এতক্ষণে সুযোগ পেল শাশুড়ির সাথে কথা বলার। সে শাশুড়ির কাছে এসে সালাম দিল। রেজিয়া সুলতানা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে রাহাতের সালামের জবাব দিল। জিজ্ঞেস করলো, তোমার মা বাবা ভালো আছে তো বাবা? জি মা, আলহামদুলিল্লাহ সবাই ভালো। বাবা কোথায়? সাহাদ, দাদাজান সবাই কোথায়? ওরা তিনজনই অফিসে গেছেন, আর তোমার চাচু ব্যবসার কাজে দেশের বাইরে আছে, কাল পরশু চলে আসবে। রাহাত একে একে বাকি সবার সাথে কুশল বিনিময় করলো। রেজিয়া সুলতানা দুজনকেই ঘরে পাঠালেন রেস্ট নেওয়ার জন্য। তারপর জয়াকে সাথে করে নিজে গেলেন রান্নাঘরে। কাজের লোকদের সবাইকে কাজ বুঝিয়ে দিলেন। এতদিন পর মেয়ে আর মেয়ের জামাই এসেছে, তাদের জন্য দুপুরের ভালো মন্দ রান্না করতে হবে। কুলসুম বেগম রান্নাঘরে একটা চেয়ার নিয়ে আরাম করে বসলেন। মালা পাশে বসে তাকে পান বানিয়ে দিল। পান মুখে দিয়ে তিনি রান্নার তদাকরি করতে লাগলেন। দুই পুত্রবধূকে বিভিন্ন উপদেশ দিলেন। নাতনি আর নাত জামাইয়ের জন্য যত্নের কোনো কমতি রাখবেন না তিনি। রাহাত ঘরে এসেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আনিশা ব্যাগ থেকে রাহাতের টি শার্ট ট্রাউজার বের করে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এগুলো পরো। রাহাত বিস্ময়ে প্রশ্ন করল, এগুলো কই থেকে বের করলে? নতুন কিনে এনেছো? না, এসব আগেরই ছিল, আলমারিতেই ছিল এতদিন। গতকাল লুকিয়ে রেখেছিলাম বলে দেখতে পাওনি। রাহাতের বিস্ময়ের পরিমাণ বেড়ে গেল।
এইগুলো কবে কিনেছে তা মনে করতে পারল না। আনিশা নিজের জন্য জামা কাপড় বের করতে করতে বলল, বাবা আসলে ভদ্র ছেলের মতো গিয়ে দেখা করে আসবে, কোনো ধানাই পানাই করবে না, বুঝেছো? আনিশা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রাহাত ফ্যাকাশে মুখ করে শুয়ে রইল। আনিশার বাবার জন্যই সে এ বাড়ি আসতে ভয় পায়। ভদ্রলোক তার সাথে আনিশার বিয়ে দিতে চায়নি। একবার তো দেখা করতে এসে ওনার বন্দুকের নলকের সামনে পড়েছিল। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আনিশার বাবার সাথে সহজ আর হতে পারেনি। সামনে গেলেই একটা ভয় ভয় ব্যাপার কাজ করে। কুহু রান্নাঘরে দাঁড়িয়ে ঘামছে। পাশেই দাঁড়িয়ে আছে শিরিনা বেগম। তিনি গরম চোখে তাকিয়ে আছেন। কুহু অপরাধী কণ্ঠে বলল, আরেকবার ট্রাই করে দেখি তাহলে মা। আমি তোকে 3 জাতের মশলা প্রতিটা থেকে 1 চামচ করে মোট 3 চামচ মশলা তরকারিতে দিতে বলেছি, আর তুই বাকি মশলা বাদ দিয়ে 3 চামচ হলুদ দিয়ে বসে আছিস। মনে ছিল না মা। মন কই থাকে তোর? আবার কাট, এরপর চিকেন আর বিফ রাঁধবি। শিরিনা বেগম সরে গিয়ে ডাইনিং এ বসে তরকারি কুটতে লাগলেন। কুহু চুলা বন্ধ করে পাতিলটা নামালো। পাতিলের ঝোলে কিছু সবজি ভাসছে। ঝোলের রং হলুদ। কুহু পাতিল নামিয়ে আরেকটা পাতিল বসালো। তারপর চুলা অন করে দিল। শিরিনা বেগম তাকে রান্না শেখানোর ব্রত নিয়েছে। কুহু যে একেবারে রান্না পারে না তা না। টুকটাক নুডলস রান্না, চা কফি করা সে পারে, কিন্তু তরকারি সে এর আগে রাঁধেনি। তাই শিরিনা বেগম অল্প কিছু সবজি দিয়ে তাকে রান্না শেখার ব্যবস্থা করে দিয়েছেন। কুহুকে নিজ হাতে সব সবজি সহ পেঁয়াজ মরিচ কাটতে হয়েছে। সে পাতিলে তেল ঢাললো। তেল গরম হতেই পেঁয়াজ মরিচ ছেড়ে দিল। মনে মনে রেসিপিটা আর একটু সাজিয়ে নিল। অন্যমনস্ক হলে চলবে না। এইবার সে আর কোনো ভুল করবে না। শিরিনা বেগম তরকারি কুটতে কুটতে হতাশ চোখে কুহুকে দেখলেন। মাথা চুলকে চুলায় পাতানো পাতিলে উকি ঝুঁকি দিচ্ছে। আগে থেকেই কোনো কাজ না শেখানোর জন্য মনে মনে আফসোস করলেন। তিনি ভাবেননি এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে। জানলে এই ভুল করতেন না। সন্ধ্যার পর কুহু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল। আজ দিনের বেশিরভাগ সময়ই সে রান্নাঘরে কাটিয়েছে। এখন সন্ধ্যার নাস্তার সময়ও শিরিনা বেগম তাকে নিয়ে কাজ করিয়েছে। কুহু মনে মনে চিন্তা করলো শিরিনা বেগমের কথা। তার মা বাড়ির সব কাজ করে, বাড়ির সবার দেখভাল করে, যে যখন যা খেতে চায় তাই বানিয়ে দেয়। কখনো ক্লান্ত হওয়ার দরকারই হয় না। অথচ সে একদিনের কাহিল হয়ে গেছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। কুহু উঠে বসলো, গলা উঁচিয়ে বলল, দরজা খোলো। দরজা হালকা ফাঁক করে জিয়াদ উকি দিল। কুহুর দিকে তাকিয়ে বলল, আপু, তোমাকে বাবা ডাকছে। জিয়াদ চলে গেল। কুহু কিছুক্ষণ বসে থাকলো। নিজেকে একটু পরিপাটি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। মোজাম্মেল হোসেনের দরজায় নক করলো। ভেতর থেকে ভেসে আসলো, দরজা খোলা আছে। কুহু ভেতরে ঢুকলো। দেখতে পেল তার বাবা মা দুজনেই সোফায় বসে সামনের টেবিলে ঝুঁকে কিছু একটা দেখছে। শিরিনা বেগম ডাকলেন, এদিকে এসে বস। কুহু মায়ের পাশে গিয়ে বসলো। দেখলো টেবিলের উপর অনেকগুলো বিয়ের কার্ড। মোয়াজ্জেম হোসেন বিয়ের কার্ডগুলো কুহুর দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখো তো তোমার কোনটা পছন্দ হয়, তোমার যেটা পছন্দ হয় সেটাই ফাইনাল। কুহু উল্টে পাল্টে কয়েকটা কার্ড দেখে একটা সিলেক্ট করলো। হাতে নিয়ে সম্মতির আশায় শিরিনা বেগমের দিকে তাকালো। শিরিনা বেগম হাতে নিয়ে দেখলেন, মুখে বললেন, বাহ, সুন্দর তো, এটাই ফাইনাল করে দাও। মোয়াজ্জেম হোসেন চায়ের কাপে চুমুক দিয়ে উপর নিচ মাথা নাড়লেন। অর্থাৎ এটাই ফাইনাল। খান বাড়িতে ড্রয়িং রুমের বাড়ির সবাই এক হয়ে আড্ডা দিচ্ছে। আড্ডার মধ্যমণি রাহাত। তার দুই পাশে রাফা আর রিদি বসে আছে। সে বিভিন্ন কথাবার্তা বলে তাদের দুজনকে হাসাচ্ছে। বাড়ির মহিলারাও পাশে আরেকটা সোফায় বসে চা খাচ্ছে আর শুনছে সব। রাহাত বেগুনিতে কামড় দিয়ে জিজ্ঞেস করলো, ওরা এখনো আসছে না কেন মা? জয়া বেগম চায়ের কাপ টেবিলে রেখে বললেন, ফোনে কথা হয়েছে শাহাদের সাথে, কাজে আটকে পড়েছে তারা। ব্যবসার কাজ শেষ করে সবাই পার্টি অফিসে গেছে। কুলসুম বেগম রাহাতকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার কি খবর? সামনের নির্বাচনেও কি এমপি পদে দাঁড়াবে? রাহাত হেসে বিনয়ের সাথে বলল, জি ইনশাআল্লাহ।
কুলসুম বেগমের পাশে বসা মালা ফোড়ন কেটে বলল, আমরার এলাকায় সামনে নির্বাচনে ভাইজান দাঁড়াইব, তাই না চাচি আম্মা? রেজিয়া সুলতানা বিস্ময় নিয়ে প্রশ্ন করল। তোকে এই কথা কি বলেছে? মালা মুড়ি মাখা চাবাতে চাবাতে বলল, চাচা চান্দে চা দিতে যাইয়া শুনছি, মোবাইলে কার লগে জানি আলাপ করতেছিল। বসার ঘরে সবাই থ হয়ে গেল। তারা কেউই এ ব্যাপারে জানলো না, অথচ মালা জেনে বসে আছে। রাহাত জিজ্ঞেস করলো, সাদ নির্বাচন করবে? রেজিয়া সুলতানা বললেন, না, এমন কোনো কথা হয়নি তো। ও কি শুনতে কি শুনছে? সাহাতরা সবাই বাড়ি ফেরায় কথা আর আগালো না। তাদের আগে আগেই দুজন লোক এসে হাত ভর্তি কিছু শপিং ব্যাগ আর কাঁচা বাজারের ব্যাগ এক পাশে রেখে গেল। আব্দুল গাফফার খান বাড়িতে ঢুকেই হাঁক ছেড়ে আনিশাকে ডাকলেন। আনিশা আব্দুল গাফফার খানের গলা শুনে দাদাজান বলে সদর দরজার দিকে এগিয়ে গেল। আব্দুল গাফফার খান নাতনির মাথায় হাত বুলিয়ে আদর করলেন। আশফাক খান মেয়েকে এতদিন পর দেখে মেয়ের কপালে চুমু খেলেন। সাহাদ জিজ্ঞেস করল, কেমন আছিস আপু? আনিশা সাহাদের চুল এলোমেলো করে বলল, তোদেরকে দেখে এখন অনেক ভালো লাগছে। আনিশার দেখা দেখি রাহাত উঠে এসে সালাম দিল আব্দুল গাফফার খানকে। আশফাক খানকে ভয়ে ভয়ে সালাম দিল রাহাত, কিন্তু সালামের জবাব দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, অনেক দিন পর এসেছো, এইবার বেশ কয়েকটা দিন থেকে তারপর যাবে। কোনো ব্যস্ততার দোহাই দিবে না। আমার মেয়ে এত ঘন ঘন দূরের জার্নি করতে পারে না। রাহাত নীরবে মাথা হেলিয়ে সম্মতি দিল। না করার সাধ্য তার নেই, তাহলে আবার বন্দুক নিয়ে তাড়া করবে। রাহাত সেই রিস্ক নিল না। সে আরো অনেক দিন থাকবে। একবার আর চোখে তাকিয়ে শ্বশুরের চলে যাওয়া দেখল। সাহাদ রাহাতের কাঁধে হাত রেখে বলল, কি খবর ভাই? অবস্থা কিছুটা টাইট মনে হচ্ছে। বিয়ে তো করনি, অবস্থা টাইটের কি বুঝবে? বিয়েটা আগে করো, পরে বুঝবে কত ধানে কত চাল। সাহাদ চোখ মেরে বলল, আমার বউয়ের বাবা নিজে থেকে আমাকে পছন্দ করেছে, তাই অবস্থা টাইট হওয়ার ভয় নেই। ধান চালও গুনতে হবে না। রাহাত আসল জায়গায় খচা খেয়ে চোখ ছোট ছোট করে বলল, বিয়ের আগেই বউ? হ্যাঁ, মনে তো হচ্ছে তোমার অবস্থা টাইট করবে তোমার বউ। সাহাদ ঠোঁট কামড়ে হাসলো। গলার স্বর নিচু করে রাহাতকে বলল, শ্বশুরের বদলে বউয়ের হাতে অবস্থা টাইট হলে মন্দ হয় না। আই হোপ ব্যাপারটা সুইট হবে। রাহাত নাক কুঁচকে শাহাদের দিকে তাকালো। শাহাদের হাসি দেখে তার গা জ্বলে যাচ্ছে। এই শালা, জাতির শালাগিরি না করলে চলে না। ঠিকই সুযোগ বুঝে একটা খোঁচা মেরে দিলি। রাহাতের ইচ্ছা হচ্ছে শাহাদের হবু বউয়ের কাছে গিয়ে শাহাদকে নাকানি চুবানি খাওয়ানোর বুদ্ধি দিয়ে আসতে। শাহাদ একটা 7 তলা বিল্ডিং এর ছাদের রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির হাতা দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা, হাতে মেটালের ঘড়ি আর চোখে সানগ্লাস। শান্ত চোখে সে স্টেশনের দিকে তাকিয়ে আছে। এই বিল্ডিংটা থেকে স্টেশন এরিয়া বেশ ভালোভাবে দেখা যায়। বিল্ডিংটার সামনের রাস্তা ধরে বেশ কিছুক্ষণ হাঁটলেই স্টেশন এরিয়াটা লোক সমাগমপূর্ণ। ছাদে দাঁড়িয়ে গাড়ি চলাচলের আওয়াজ পাওয়া যায়। শাহাদ ঘড়ি দেখল। পাশে সরিয়ে রাখা প্লাস্টিকের চেয়ারটা টেনে এনে রেলিং বরাবর রাখলো। তারপর সেখানে বসে 2 পা তুলে দিল রেলিং এর উপর। চেয়ারে হেলান দিয়ে বুক বরাবর 2 হাত ভাঁজ করে চোখ বন্ধ করে আধো শোয়া হয়ে রইল। তোমাল শাহাদের জন্য 1 কাপ চা নিয়ে আসলো। সানগ্লাস চোখে থাকায় শাহাদ ঘুমাচ্ছে কিনা বুঝতে পারল না। সে মৃদু স্বরে ডাকলো, ভাই ভাই। শাহাদ চোখ খুলে তাকালো, হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল। ওভাবেই বসে থেকে চুমুক দিল। ঘাড় ঘুরিয়ে একবার ছাদের দিকে তাকালো। তার সাথে আসা ছেলেগুলো ক্রিকেট খেলছে। সময়টা দুপুর পেরিয়ে বিকাল হওয়ার কাছাকাছি। রোদের তেজ কমে এসেছে। এমন সময় ক্রিকেট খেলা মন্দ নয়। শাহাদ ছোট্ট করে চায়ের কাপে চুমুক দিল। একটা ছেলে ব্যাটে বল লাগিয়ে ছক্কা লাগালো। বল ছুটে এলো শাহাদ বরাবর। শাহাদ 1 হাত উঁচিয়ে খপ করে বল ক্যাচ করলো। তারপর সোজা হয়ে বসে ছুড়ে দিল খেলারত ছেলেগুলোর দিকে। তোমাল হাঁক ছেড়ে বলল, ওই আস্তে খেল।
মানুষের হট্টগোলের শব্দ শোনা গেল। তমাল রেলিং ধরে স্টেশনের চত্বরের দিকে তাকালো। সাহাদ চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিয়ে মনোযোগ দিয়ে তাকালো। স্টেশন চত্বরে কতগুলো ছেলেকে আরও কতগুলো ছেলে মারতে মারতে স্টেশনের কাউন্টার থেকে বাইরে বের করলো। তারপর হঠাৎ করেই মাটিতে ফেলে বিনা নোটিশে এলো পাথারি মারতে লাগলো। পাশে একটা লাকড়ির বোঝাই ভ্যান ছিল। একটা ছেলে দৌড়ে কতগুলো লাকড়ি নিয়ে এসে মারতে থাকা কয়েকজনকে হাতে তুলে দিল। এবার শুরু হলো লাকড়ি দিয়ে পেটানো। সবাই ভিড় করে দাঁড়িয়ে মারামারি দেখছে, কিন্তু কেউ থামাতে আসছে না ভয়ে। সাহাদ তমালকে ইশারা করলো। তমাল ফোন বের করে পুলিশ স্টেশনে কল করলো। মিনিট 5 মাঝেই পুলিশের গাড়ির সাইলেন শোনা গেল দূর থেকে। তমাল জিজ্ঞেস করলো, ভাই ওখানে সিগন্যাল দিব? সাহাদ ঘাড় ঘুরিয়ে তার পেছনে থাকা রাস্তাটার দিকে তাকালো। পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। সে গাড়িটাকে আরেকটু এগিয়ে আসার সুযোগ দিল। তারপর বলল, এখন দে। তমাল ফোন করলো একটা নাম্বারে। ফোন ধরলো স্টেশনের ভিড়ের মাঝে থাকা একটা ছেলে। ফোনে কথা বলে কল কেটে ভিড় ঠেলে মার দিতে থাকা ছেলেগুলোর কাছে গেল। একজনকে থামিয়ে কানে কানে কিছু বলল। ছেলেটা মার থামিয়ে গলা উঁচু করে রাস্তার দিকে তাকালো। পুলিশের গাড়ির দৃশ্যমান হয়েছে। সে তাড়াতাড়ি বাকি ছেলেগুলোকে বিষয়টা জানালো। মুহূর্তের মাঝে সবাই পালিয়ে গেল। মাটিতে পড়ে থাকা 7 থেকে 8টা ছেলে, সবাই রক্তাক্ত হয়ে আছে। পুলিশ এসে ভিড়ের মাঝে কিছুক্ষণ এদিকে ওদিকে দৌড়ালো। সাধারণ মানুষ ভয়ে যে যার মতো চলে গেল। সাহাদ ঘড়ি দেখলো। এখানকার কাজ শেষ করে চলে যাওয়ার প্রয়োজন। আজ বিয়ের শপিং করার ডেট। তাকে কাজ শেষ করে শপিং মলে যেতে হবে। সে তমালকে জিজ্ঞেস করলো, ওদের আপডেট কি? তমাল আবারও কল দিল। কথা শেষ করে বলল, ভাই সবাই নিরাপদ দূরত্বে পালিয়ে গেছে, পুলিশ কাউকে ধরতে পারেনি। গুড।